যখন আমাকে ভিডিও এডিটিং হিসেবে তারা হায়ার করে তখন আমি ভিডিও এডিটিং সার্ভিস দিতে থাকি। পাশাপাশি আমার যে অন্য অন্য ফিল্ডও এক্সপার্টাইজ আছে আমি তাদেরকে এটা শো করতে থাকি, প্রেজেন্ট করতে থাকি যে দেখো আমি কিন্তু এই ধরনের কাজও পারি, তোমার যদি লাগে আমি তোমাকে হেল্প করতে পারবো। যেটা আমি সবসময় সাজেস্ট করি যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু একটা করা যায়, হ্যাঁ অফকোর্স লাইক আপনার রেজাল্ট খারাপ হতে পারে কিছুটা, মানে আপনার এক্সপেক্টেড রেজাল্ট থেকে কম, বাট স্টিল আপনি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন যেটা আপনি পড়াশোনার শেষেও আপনাকে জব পাওয়া বা ক্যারিয়ার বিল্ড করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, খুবই বেশি। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ, সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনোলজির আজকের এপিসোডে। আজকে আমরা বরাবরের মতোই কথা বলবো ফ্রিল্যান্সিং নিয়ে এবং ফ্রিল্যান্সিং এর প্রপার গাইডলাইন। আজকে আমাদের মাঝে খুব সফল একজন ফ্রিল্যান্সার উপস্থিত আছেন, তার কাছ থেকে আমরা প্রপার গাইডলাইন নিব। ফ্রিল্যান্সিং এর পাশাপাশিও আরও কিভাবে আপনি রিমোট জব বা একটা বিজনেস ম্যানেজ করতে পারেন সে ধরনের একটা গাইডলাইনই আমরা নিব, বিকজ আমাদের আজকের অতিথি এই বিষয়গুলো একসাথে ম্যানেজ করছেন। সো ইটস গোনা বি ভেরি ইন্টারেস্টিং। সো আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের আজকের গেস্ট তৌকির আহমেদ। তৌকির আহমেদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া ফর হ্যাভিং মি। নো ওয়ারিজ, নো ওয়ারিজ। আচ্ছা, আজকে অসংখ্য ধন্যবাদ এগেন। আমি তো আমার মতো করে ছোট্ট করে একটু বললাম, বাট আমি আপনার কাছ থেকে আসলে ডিরেক্টলি একটু শুনতে চাই যে ফ্রিল্যান্সিং খুব ইন্টারেস্টিং একটা টপিক। সো আপনি যদি তারপরে আপনার মতো করে একটু নিজেকে ইন্ট্রোডাকশন বা নিজেকে ইন্ট্রোডিউস করতেন। আমি হচ্ছে একজন ফুল টাইম ফ্রিল্যান্সার এবং পাশাপাশি আমি বিজনেস বা এন্টারপ্রেনারশিপ নিয়েও আছি। আমার প্রফেশনাল ক্যারিয়ার, সো ইটস লাইক অফ আমি কখনো ফুল বিজনেসম্যান, কখনো আবার ফুল টাইম ফ্রিল্যান্সার। সো আমার এই জার্নিটা শুরু হয় অ্যাকচুয়ালি যেটা আপওয়ার্ক ফ্রিল্যান্সিং আমি শুরু করি বা মার্কেট প্লেসে, সেটা শুরু হয় 2021-এ। আর তার পূর্বে আমি হচ্ছে মার্কেট প্লেসের বাইরে লোকাল মার্কেটে আমার ফ্রিল্যান্সিংয়ের কাজকর্ম চলতো, যেটা ছিল ফটোগ্রাফি বেস। আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে আমার পুরোটা মার্কেট প্লেস বেস হচ্ছে আমাদের কাজকর্ম চলছে, আর পাশাপাশি আমাদের একটা এজেন্সি আছে। আচ্ছা। সো এই এজেন্সির মাধ্যমে আমরা আমাদের যে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো আছে ওদেরকে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, অনেকগুলো টপিক চলে আসলো। ফার্স্ট অফ অল যে ফ্রিল্যান্সিং, লোকাল মার্কেট প্লেস, এজেন্সি। সো ফ্রিল্যান্সার হিসাবে এখন আপনি কি করছেন? ফ্রিল্যান্সার হিসাবে আমি এখন আপওয়ার্কে একজন টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হিসাবে কাজ করছি, যেখানে আমার ক্লায়েন্ট বেস আছে, ক্লায়েন্টের রেগুলার কাজ করা হয়। আচ্ছা, ক্লায়েন্টদের আপনি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন? আমার কোর্স যে সার্ভিসটা সেটা হচ্ছে যে ভিডিও এডিটিং, পাশাপাশি ডিজিটাল মার্কেটিং এর কাজ করা হয়। পারফেক্ট। সো ভিডিও এডিটিং, আমি যতটুকু জানি যে আপনি এর আগে প্রিভিয়াসলি জব করতেন। সো জব থেকে কি ফ্রিল্যান্সিংয়ে শিফট করলেন? হ্যাঁ, ওই জব থেকে ফ্রিল্যান্সিংয়ে শিফট করা হয় এবং জবের পূর্বে আমার হচ্ছে ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার ছিল, যেটা হচ্ছে লোকাল মার্কেটে। আচ্ছা, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং যে লোকাল মার্কেট, দেন হয়তো আপনি একটা জবে জয়েন করেন, জবের পরে আপনার ইউ জাম্পড ইনটু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। রাইট, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আমি সবসময় সাজেস্ট করি যে প্রায়ের একটা এক্সপিরিয়েন্স থাকলে ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়াটা একটা মানে ইজিয়ার হয়। আপনার ক্ষেত্রে মানে এই প্রায়র জব এক্সপিরিয়েন্সটা কীভাবে আপনাকে ফ্রিল্যান্স ক্যারিয়ারে হেল্প করে, বা আপনার এই সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে কতটুকু টাইম ফ্রেম আপনার দরকার হয়? খুবই ভালো একটা প্রশ্ন, কারণ হচ্ছে যারাই ফ্রিল্যান্সিং বিশেষ করে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে আসতে চায় তাদের সাকসেস না হওয়ার একটা বড় রিজন হচ্ছে তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সটা থাকে না। তো শুরুতেই মার্কেট প্লেসে এসে কাজ করে আপনি হয়তো সাকসেস হতে পারেন, বাট এটার চান্সেস অনেক কম থাকে। যদি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এটা অনেক ইজি হয়, যেটা আমার ক্ষেত্রে অনেক স্মুদার হয়েছিল। এটার কারণ হচ্ছে আমি মার্কেট প্লেসে আসি 2021-এ, আর বাট আমি হচ্ছে কাজ করতেছি মার্কেটে 2016 থেকে 2016-17 থেকে আমি কাজ করতেছি। সো যার কারণে 4-5 বছরের একটা এক্সপিরিয়েন্স যখন আমার মধ্যে আছে, সো আমার ওই যে নলেজটা ওইটা আমাকে খুব হেল্প করেছে আমার মার্কেট প্লেসে ইজিলি আমাকে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করা বা অ্যাডাপ্ট করার ক্ষেত্রে, প্রপোজালগুলো লেখার ক্ষেত্রে। আমি যদি একটু টাইম ফ্রেমের কথা জিজ্ঞেস করি, অন অ্যাভারেজ আপনি শুরু থেকে কতদিন সময় লাগে ফার্স্ট ক্লায়েন্ট পেতে? আমার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমি হচ্ছে আমার যতটুকু মনে আছে 2021-এর মে মাসের 30 তারিখ আমি হচ্ছে আমার আপওয়ার্কের প্রোফাইলটা ক্রিয়েট করি এবং আমি আমার প্রথম কাজটা পাই ঠিক এক সপ্তাহের মধ্যেই। ওয়াও! সো এটা খুবই ইন্টারেস্টিং, বিকজ এক সপ্তাহ ইটস এ ভেরি শর্ট টাইম। আমার মনে হয় যে এগেন ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যে জিনিসটা, যে ক্লায়েন্ট হ্যান্ডলিং কাজ সম্পর্কে পুরোপুরি আইডিয়া, এইটা আপনাকে হেল্প করেছে খুবই। হ্যাঁ, সো এইখানে যদি আরেকটু অ্যাড করি আমি, যে অফকোর্স আপনি লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করেছেন, দেন জবে করেছেন। তো এই ফ্রিল্যান্স সম্পর্কে আইডিয়া কোথা থেকে পেলেন, বা ফ্রিল্যান্সের কনসেপ্টটা আপনি ক্লিয়ার অ্যান্ড কোত্থেকে? আচ্ছা ভাই, আমি যদি বলি যে আসলে ফ্রিল্যান্স ব্যাপারটা কি, ওইটাই কিন্তু আমার মানে বা ব্যাপারটা আমি খুব ক্লিয়ারলি বুঝতাম না বা জানতাম না। যদিও হয়তো আমি ফ্রিল্যান্স ওয়ার্ক করতাম, কিন্তু
ওই যে ফ্রিল্যান্সের যে থিওরি বা ফ্রিল্যান্স বলতে কী বোঝায়, ফ্রিল্যান্সিং বলতে কী বোঝায়, ওই ব্যাপারগুলো জানা ছিল না। সো এটা একটু আমি স্টোরিটা যদি বলি, আমি যখন আমার ইউনিভার্সিটিতে থাকি তখন আমি ফটোগ্রাফি করতাম শখের বসে, সো প্যাশনেট, এবং খুবই নর্মাল একটা ক্যামেরায় ফটোগ্রাফি করতাম। তখন যেটা হয় যে আমার ফটোগ্রাফি স্কিলটা আমার কাছে মনে হয় যেটা গুড এনাফ, যেটা দিয়ে আমি একটা পার্ট টাইম প্রফেশন হয়তো ক্রিয়েট করতে পারি। সো সেই থেকে আমার ভার্সিটির যে সিনিয়র জুনিয়র বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে আমি কিছু কাজ পেতে শুরু করি। তো ওই যে রেগুলার কাজ করা শুরু হয়ে যায় ফটোগ্রাফি, তখন আমার অন্য কিছু সম্পর্কে আইডিয়া ছিল না। আমার যদি একটা স্কিল থাকতো তখন শুধুমাত্র এটাই ছিল, ফটোগ্রাফিটা। সো পরবর্তীতে যেটা কাজের ভলিউম অনেক বাড়তে থাকে, অনেক নেটওয়ার্ক তৈরি হয়, অনেক কর্পোরেট এনজিও আইএনজিওর সাথে আমার একটা নেটওয়ার্ক তৈরি হওয়ার কারণে আমার কাজের ভলিউম অনেক বাড়তে থাকে। তো ওই সময়টাতে আমার ফিল হয় যে আমার একা আসলে এই সবগুলো প্রজেক্ট ম্যানেজ করা সম্ভব না। সো ওই টাইমটাতে আমি একটা টিম ক্রিয়েট করি, এবং ওই টিমটা হচ্ছে আমার ভার্সিটিরই লাইক কিছু সিনিয়র ভাইয়ারা, কিছু জুনিয়ররা, আমার ব্যাচমেটরা মিলে যারা ফটোগ্রাফিতে প্যাশনেট, মানে একটা সার্কেল ক্রিয়েট করি, যেটার নাম দিই আমরা ফ্রেম। সো নাইস নেম। ওইটাই আমাদের এজেন্সি, ওইখান থেকেই শুরু হয়। আচ্ছা। পরবর্তীতে আমরা ওইটা লাইসেন্স করে যেটা অফিসিয়ালি করা হয় সেটা করা হয়, বাট শুরুতে কিন্তু ওগুলো ছিল না। তো আমরা একজনের কাজ আরেকজনকে শেয়ার করতাম, আমার বেশি কাজ থাকলে ওকে শেয়ার করতাম, সে আমার সাথে শেয়ার করতো, কারণ একাডেমিক লাইফের পাশাপাশি তো সবকিছু ম্যানেজ করা খুব টাফ। যদিও আমার একাডেমিক রেজাল্ট খুবই খারাপ। সো যেটা হয় যে আপনার সেখান থেকে আমাদের এজেন্সিটা শুরু হয়। সো ওই ফটোগ্রাফি করতে করতে আমি বুঝতে পারি যে আমার হচ্ছে স্কিলগুলোকে যত ডাইভার্স করব আমার তত বেশি কাজের অপরচুনিটি তৈরি হবে। সো তখন দেখা যায় আমাদের নিজেরাই আমরা কিছু স্কিল ডেভেলপমেন্ট শুরু করি ভার্সিটি থাকা অবস্থায়। ভিডিও এডিটিং শিখতে থাকি, গ্রাফিক্স ডিজাইন শিখতে থাকি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আইডিয়া নিতে থাকি, এবং যতই কাজ শিখতে থাকি লোকাল মার্কেটে যে ক্লায়েন্টটা তৈরি হয়েছে অলরেডি, ক্লায়েন্ট বেস, তারাই আমাদের কাছে ওই স্কিলগুলো ডিমান্ড করতে থাকে। স্বাভাবিক, কারণ আলটিমেটলি যখন ফটোগ্রাফিতে যাচ্ছেন, কোনো সময় ভিডিও শুট করছেন, হ্যাঁ, সো যারা ফটোগ্রাফি নিয়ে কাজ করছে তারা অনেক সময় ভিডিও এডিটিংও চায়, একদম, তারা কখনো মার্কেটিংও চাচ্ছে। তো তারা যখন দেখতেছে যে না এই তা আমরা দিতে পারতেছি, তা আমাদের থেকে এই সার্ভিসটা নিচ্ছে, সো ওই যে আমার এক্সপিরিয়েন্সটা কিন্তু তখন গ্যাদার হতে থাকে, এবং আমার যে বেসটা অনেক স্ট্রং। বলা যায় যে মানে আপনার হাতে ঘড়ি একদম শুরুটা হচ্ছে স্টুডেন্ট অবস্থায়, যেটা আমি সবসময় সাজেস্ট করি যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু একটা করা যায়। হ্যাঁ, অফকোর্স লাইক আপনার রেজাল্ট খারাপ হতে পারে কিছুটা, মানে আপনার এক্সপেক্টেড রেজাল্ট থেকে কম, বাট স্টিল আপনি একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেটা আপনি পড়াশোনা শেষ করার শেষেও আপনাকে জব পাওয়া বা ক্যারিয়ার বিল্ড করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে, খুবই বেশি। হ্যাঁ, সো যেটা ক্লিয়ারলি আপনার ক্ষেত্রে হয়েছে। তো আমি যদি বলি যে হ্যাঁ, অফকোর্স স্টুডেন্ট অবস্থায় কাজ শুরু করলেন, জবটা আপনি শুরু করলেন কবে থেকে? সো জবটাও আমার খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি যখন স্টুডেন্ট লাইফে আমি বুঝতে পারি যে আমার এই ফ্রিল্যান্স টাইপ ওয়ার্ক দিয়ে আমার যে ইনকামটা হচ্ছে এটা গুড এনাফ, আমার জব না গেলেও চলবে। আমার মধ্যে এই ধরনের একটা ব্যাপার স্যাপার তৈরি হতে থাকে, সাইকোলজি চলে আসে। পরবর্তীতে কোভিড টাইমে দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনা হচ্ছে আমি যে ক্যামেরাটা দিয়ে আমার ফটোগ্রাফি করতাম ওই ক্যামেরাটা ছিনতাই হয়ে যায়। সো যেটা আমি 4-5 বছরের আর্নিংস জমিয়ে কিনেছিলাম, এবং এক সপ্তাহের মধ্যে ওটা আর কি ছিনতাই হয়ে যায়। তো তখন দেখা যায় যে আসলে ক্যামেরা ছাড়া তো ফটোগ্রাফি করা সম্ভব না, এবং ওইটাই আমার সব কিছু। সো ওই টাইমটায় আমি সিদ্ধান্ত নিই যে আচ্ছা, আমি যেহেতু এই স্কিলগুলো আমার আছে, আমি একটু জব করি। জব করলে যেটা হবে আমার একটা ইনকাম সোর্স তৈরি হবে, ওই ইনকামটা দিয়ে আমি আমার এজেন্সিটাকেও সাপোর্ট দিতে পারবো, আমার হয়তো আমার যে প্যাশনটা আছে ওই প্যাশনটাও আমার পরবর্তীতে কন্টিনিউ করে যেতে পারবো। সো সেইখান থেকে আমার জবে যাওয়া, এবং জবে যাওয়ার আরেকটা রিজন ছিল যেটা জবের একটা এক্সপিরিয়েন্স নেওয়ার আমার ইচ্ছে হয় যে আসলে এটাও তো একটা এক্সপ্লোর করা যায়। প্লাস হচ্ছে আপনি একটা কর্পোরেট লেভেলে গেলে যেটা হয় যে কর্পোরেট কালচার, ক্লায়েন্ট হ্যান্ডলিং, ওভারঅল একটা অপারেশন সম্পর্কে আইডিয়া হয়, যেটা আপনার এজেন্সি, আই এম প্রিটি শিওর যে এজেন্সি রান করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করেছে, কারণ ওইখানে একটা অর্গানাইজেশনাল একটা স্ট্রাকচার থাকে। সো রিপোর্টিং থেকে শুরু করে মানে সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, এভরিথিং এক্স্যাক্টলি। সো এইটা আপনাকে অনেক বেশি হেল্প করে। সো আমি মনে করি যে আমার পার্সোনাল একটা অপিনিয়ন যে এই যে বিষয়গুলো আমাদের মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সারের মধ্যে এটা অনুপস্থিত, এবং যারা শুরু করতে চায় তারা হয়তো এই ক্লায়েন্ট কমিউনিকেশন যেই একটা এটিকেটসগুলো থাকে বা ডিসিপ্লিন থাকে, এইটা সম্পর্কে তাদের খুব একটা আইডিয়া থাকে না, যার কারণে অনেক ক্ষেত্রেই তারা একটা বাজে এক্সপিরিয়েন্সের সম্মুখীন হয়। তো যাই হোক, আমরা বেশ কিছু টপিক নিয়ে কথা বলছি, এর মধ্যে অফকোর্স লাইক আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু,
এবং খুব অল্প সময়ের মধ্যে সাকসেসফুল হওয়া, এর প্রধান রিজন হচ্ছে অফকোর্স আপনার প্রায়র এক্সপিরিয়েন্স। তো ফ্রিল্যান্সিংয়ে এখন যদি বলি, এখন আপনার অবস্থান অফকোর্স আপনি টপ রেটেড প্লাস একটা আপওয়ার্ক, যে আপওয়ার্কে আপনি হয়তো কাজ করছেন। সো এই জায়গা থেকে যদি আপনি একটা নতুন পার্সন যে ফ্রিল্যান্সিং বা ভিডিও এডিটিং শুরু করতে চায়, যেহেতু আপনি ভিডিও এডিটিং নিয়ে কাজ করছেন, সো আপনার এই ক্ষেত্রে আপনার গাইডলাইনটা কী হবে? যে আপনি একজন কমপ্লিটলি নিউ একজন পার্সন, সে ভিডিও এডিটিংয়ে একটা ক্যারিয়ার করতে চাচ্ছে, সো সেক্ষেত্রে আপনার জায়গা থেকে আপনার গাইডলাইনটা কী হবে একজন নতুন ভিডিও এডিটরের জন্য? আচ্ছা, এটা আমি পার্সোনালি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আমাদের এখন যে মার্কেট, আমাদের লোকাল মার্কেট বলেন কিংবা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, এখন মার্কেটে প্রচুর কাজ আছে। সো কাজের অপরচুনিটি কিন্তু আমার মনে হয় এখন সব থেকে বেশি। হিস্ট্রিতে যত কাজ ছিল এই মুহূর্তে বা গত কয়েক বছর ধরে যে পরিমাণ কাজ হচ্ছে, কখনো এত কাজ কিন্তু হয় নাই। ভিডিও প্রোডাকশন বলেন, ভিডিও একটা জাস্ট ছোট্ট করে অ্যাড করি, বিকজ আমি কমপ্লিটলি এগ্রি করি। কারণ হচ্ছে এখন প্রচুর ভিডিও হচ্ছে, ভিডিও মানে লাইক ইউটিউব শর্টস, লাইক টিকটক, অনেকগুলো প্ল্যাটফর্ম চলে আসছে। হ্যাঁ, সো যার কারণে হয়তো মানে ভিডিও এডিটিং এর কাজের পরিমাণ অনেক বেশি। সো এই মুহূর্তে সব থেকে ওয়াইজ ডিসিশন হবে যেটা, আপনি শুরুতেই মার্কেট প্লেস, আমি বলতেছি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আপনি এক্সপ্লোর করতে পারেন, কিন্তু আপনি যদি শুরুতে লোকাল মার্কেটে কাজ করেন কিছুদিন, কিছু মাস, কিছু বছর, এই এক্সপিরিয়েন্সটা না আপনাকে অনেক স্পিড আপ করবে। আপনি যখন হচ্ছে পুরো প্রসেসটাকে একটা বুস্ট করবে। আপনি একটা বাংলাদেশি এজেন্সির সাথে কাজ করেন, বা আপনার বাংলাদেশি যে নেটওয়ার্ক আছে, বা বিভিন্ন ফেসবুক গ্রুপ, এখন প্রচুর কাজ নেওয়া পাওয়ার অনেক জায়গা আছে, লিঙ্কডইন আছে, বহু জায়গা আছে। সো ওই জায়গাগুলোতে যদি আপনি একটু এক্সপ্লোর করার চেষ্টা করেন, যেটা হবে আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেশনটা করতে হয়, কিভাবে নেগোসিয়েশনটা করতে হয়, এবং কোথায় কোথায় ক্লায়েন্ট ফিডব্যাক দেয় একটা ভিডিও এডিটিং এর। এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ক্লায়েন্ট কোথায় ফিডব্যাক দিচ্ছে। হ্যাঁ, এটা আপনি আগে থেকে জানতে পারবেন। হ্যাঁ, আর একটা জিনিস আমি একটু যদি ছোট্ট করে অ্যাড করি, সেটা হচ্ছে যে এখন কেউ যদি ভিডিও এডিটিং এ একটা একটা ক্যারিয়ার করতে চায়, তার কারণে তার জন্য আসলে কাজ করা বা লোকাল মার্কেটে কাজ করা খুব ইজিয়ার। কারণ এখন অনেক ডিম্যান্ড আছে। পাশাপাশি ইটস নট লাইক যে ইউ অ্যাবসোলুটলি হ্যাভ টু লাইক ফাইন্ড এ ক্লায়েন্ট। আপনার অনেক পরিচিত অনেকেই মানে হয়তো কোনো প্রোডাকশন করছে, পডকাস্ট করছে, কন্টেন্ট বানাচ্ছে, হয়তো তাকেও আপনি হেল্প করে আপনার এইটু একটু ঝালাই করে নেয়া, যে নিজেকে 100% একটু রেডি করে তারপর একটু মার্কেট প্লেসে জাম্প করলে আপনার জন্য সাকসেসফুল হওয়াটা ইজি হবে। আচ্ছা, দ্যাটস ভেরি গুড পয়েন্ট। এর পাশাপাশি আমি যদি আরেকবার আপনার ক্যারিয়ার বেসড একটু কথা বলতে চাই, বিকজ ইটস ভেরি ইন্টারেস্টিং। বিকজ আমার জানা মতে আপনি অফকোর্স লাইক এখন একটা এজেন্সি ম্যানেজ করছেন, পাশাপাশি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার, এর পাশাপাশি হচ্ছে আপনি একজন এন্টারপ্রেনার। আপনার সম্ভবত ঘের নামে একটা আপনার একটা কো-ফাউন্ডার একটা সি ফুড বিজনেসের। আচ্ছা। এটা একটা ইন্টারেস্টিং বিজনেস। আচ্ছা, হ্যাঁ, বিকজ অফকোর্স লাইক দিস ডেজ এটা একটা খুবই ভালো কনসেপ্ট, এবং বাংলাদেশে সি ফুড নিয়ে কাজ করা মানুষের সংখ্যা খুবই কম। সো সেক্ষেত্রে আপনারা করছেন, সো দ্যাটস ভেরি ফ্যাসিনেটিং। বাট এইটা একটা, এর পাশাপাশি আমি যেটা আপনাকে বলবো যে এই যে এত ডাইভার্সিফাই কেন করলেন, যে ঠিক আছে আপনি ফ্রিল্যান্স ক্যারিয়ার করছেন, পাশাপাশি এই এন্টারপ্রেনারশিপ, এই জায়গাটাতে কেন আসা? আচ্ছা, ডাইভার্সিফাই করার দুইটা রিজন। প্রথমত হচ্ছে যেটা আমি এক্সপ্লোর করতে পছন্দ করি, আমি শুধুমাত্র একটা ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে রেখে দিতে চাই না। যে আমি অনেকে হয়তো বিশ্বাস করে, বা একটা আসলে ফিলোসফি এক একজনের, যে আমি হয়তো একটা জবই করব, সেই জব থেকে রিটায়ারমেন্টে যাব, আমার লাইফটা হয়তো এরকম হবে। কেউ হয়তো আবার জব সুইচ করবে। আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রি সুইচ করা যেতে পারে, আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করতে পারি। আমাকে সাকসেস হতে হবে নট নেসেসারি, আমি অ্যাটলিস্ট ট্রাই করতে পারি। আমি যদি কখনো আপওয়ার্ক ট্রাই না করতাম, আমি জানতামই না যে আপওয়ার্কে আমার এই ধরনের একটা সাকসেস আসতে পারে, ক্যারিয়ার করা সম্ভব। আমি যদি ফটোগ্রাফি না করতাম, আমি হয়তো জানতামই না ওইটাও আমার একটা কিছু করতে পারে, আমাকে হেল্প করতে পারে। সো এইভাবে আমি যখন চিন্তা করি, আমার মনে হয় যে এটা একটা আমাকে লাইক মোটিভেশন দেয় যে তুমি এক্সপ্লোর করো। আর সবথেকে বড় রিজন এখানে আরেকটা হচ্ছে যে মানি ম্যানেজমেন্ট, বা আপনার যখন পোর্টফোলিও ইনকাম থাকে, ওইটা অনেক বেশি হেল্প করে। কারণ আমি শুধুমাত্র আপওয়ার্কের উপর ডিপেন্ড করে আমার ইনকাম সোর্স রাখতে চাচ্ছি না, শুধুমাত্র এজেন্সি বা শুধুমাত্র বিজনেস। আমার
ইনকামটা যতটা না ডাইভার্সিফাইড হবে আমার তত বেশি সিকিউর ফিল হবে আমার মধ্যে, সেটাই, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয়। এটা একটা ভালো কথা বলেছেন যে মানি ম্যানেজমেন্ট, বিকজ আমাদের অধিকাংশ ফ্রিল্যান্সার যারা আমার দেখা মতে হয়তো আমি আই কুড বি রং, বাট মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা বিশাল প্রবলেম আছে। এবং আমাদের মধ্যে অনেকের হতাশা দেখি যে হঠাৎ করে হয়তো কাজ নেই, সেক্ষেত্রে হতাশ হয়ে পড়ে যে ভাইয়া কাজ পাচ্ছি না, কাজ করতে পারছি না। সো আমার মনে হয় এক্ষেত্রে যদি তার একটা প্যাসিভ ইনকাম থাকে বা একটা ব্যাকআপ ইনকাম থাকে, তাহলে এটা খুব একটা ভালো আইডিয়া যে আপনি হয়তো ভালো ইনকাম করছেন, সেই ইনকাম দিয়ে হয়তো আর একটা এন্টারপ্রেনারশিপ টাইপের যে কোনো একটা কিছু করা, যেখান থেকে আপনার একটা ব্যাকআপ ইনকাম। সো ইনকেস যদি আপনার কাজ কমও থাকে, সেক্ষেত্রে যেন আপনার একটা ভালো ব্যাকআপ থাকে। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট। এখানে আমি আরেকটা জিনিস নিয়ে একটু যেটা ডিসকাস করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যে কথাটা বললেন যে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপ্লোর করতে ইন্টারেস্টেড, যেহেতু আপনি একটা রিমোট জব করছেন, একটা এজেন্সি রান করছেন, ফ্রিল্যান্সিং করছেন, পাশাপাশি আপনার বিজনেস আছে। সো এটা নিয়ে খুব রিসেন্টলি বেশ কথা হচ্ছে যে আসলে আপনার কি জাস্ট একটা জিনিসে স্টার্ট করা উচিত নাকি মাল্টিপল কনসেপ্ট নিয়ে কাজ করা উচিত। সো অনেকেই সাজেস্ট করে যে আপনি যদি সম্ভব হয় মাল্টিপল কনসেপ্ট নিয়ে কাজ করতে শুরু করেন এবং ট্রাই করতে থাকেন একটা শর্ট দেয়া যে ঠিক আছে এই কনসেপ্টটা ইট সাউন্ডস ইন্টারেস্টিং, আমি আমার মতো করে এক্সপ্লোর করে একটা ইনভেস্ট করলাম বা নিজেকে একটু ইনভেস্ট করলাম, করার পরে যদি মনে হয় ইটস গোনা ওয়ার্ক, তখন এটাকে কন্টিনিউ করলাম, ইফ নট দেন ওটাকে কাট ডাউন করে দিলাম। সো এরকম 4-5টা নিয়ে এক্সপেরিমেন্ট করার পরে যেটা আপনার কাছে মনে হবে ইটস এ স্ট্রং এরিয়া, ওইটাকে এস্টাবলিশ করেন। এটা অনেকেই করছে এবং অনেকেই সাকসেসফুল হচ্ছে, যদিও এটা নিয়ে অনেক ধরনের কথা আছে, বাট আমার মনে হয় ইটস এ গুড আইডিয়া। এখানে ভাই আমি একটা জিনিস অ্যাড করতে চাই। আমি কোথাও এটা দেখেছিলাম যে প্রত্যেকটা যারা সফল এন্টারপ্রেনার আছে তাদের লাইফে হচ্ছে অন অ্যাভারেজ 7টা বিজনেস ট্রাই করেছে এবং 7টা থেকে একটা বিজনেস ওয়ার্ক করেছে। সো আমার মনে হয় যে আমরা তো 7টা ট্রাই করি না লাইফে, বাট অ্যাটলিস্ট 2-4টা ট্রাই করা যায়, আমার মনে হয় আপনি আপনার যেটা ওয়ার্ক করবে সেটা খুঁজে পাবেন। সেটাই, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, তারপরে হচ্ছে যে আমি যদি আরেকটু এইটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যে টু মি ইটস ভেরি ইন্টারেস্টিং যে আপনি হয়তো একটা জব করতে করতে মানে ফ্রিল্যান্সিং এ এসছেন, এখন একটা রিমোট জবও করছেন, রাইট? সো আপনি আপনার জায়গা থেকে এই রিমোট জবটা কিভাবে পেলেন, এবং কেউ যদি ধরেন জব করছে পাশাপাশি যেমন ভিডিও এডিটর হিসেবে কাজ করছে, বা অথবা একদমই সোলো মানে এখনও ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করেনি, বাট সে হয়তো চাইলে একটা রিমোট জব করতে পারে, হয়তো সে ভালো কাজ করছে অথবা নিজের একটা সোলো ইউটিউব চ্যানেলও আছে বা মোটামুটি ভালো কাজ পারে, তার ক্ষেত্রে বা তার জায়গা থেকে একটা রিমোট জব পাওয়ার ক্ষেত্রে কিভাবে সে কাজ করতে পারে বা কিভাবে চেষ্টা করতে পারে? খুবই ভালো একটা প্রশ্ন ভাইয়া। সেখানে আমার মনে হচ্ছে যে রিমোট জব পাওয়া কিংবা যে কোনো কাজ পাওয়ারই বেসিক যে কনসেপ্টটা সেটা হচ্ছে আপনার পোর্টফোলিওটা ভালো থাকতে হবে। আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি ভালো থাকে, আপনার পোর্টফোলিও যদি স্ট্রং এনাফ থাকে, যে কোনো জবের জন্যই এটা খুব ইজি হবে আপনাকে রিক্রুট করাটা। সেটাই আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি যেই জবটাতে আছি এটা সিঙ্গাপুর বেস একটা কোম্পানি, এডটেক একটা ফার্ম, সেইখানে আমি অপারেশনস ম্যানেজার হিসাবে বর্তমানে কাজ করছি। কিন্তু খুবই ইন্টারেস্টিং যে আমি কিন্তু শুরু করেছিলাম ভিডিও এডিটর হিসাবে ওদের এখানে কাজ করা। সো কোথায় ভিডিও এডিটর, কোথায় বিজনেস অপারেশনস ম্যানেজার, সেটাই। সো এটা ইটস লাইক এ হিউজ ডিফারেন্স। ডেফিনেটলি এটার কারণ হচ্ছে এক্সপ্লোর করা। যখন আমাকে ভিডিও এডিটিং হিসেবে তারা হায়ার করে তখন আমি ভিডিও এডিটিং সার্ভিস দিতে থাকি, পাশাপাশি আমার যে অন্য অন্য ফিল্ড অফ এক্সপার্টাইজ আছে আমি তাদেরকে এটা শো করতে থাকি, প্রেজেন্ট করতে থাকি যে দেখো আমি কিন্তু এই ধরনের কাজও পারি, তোমার যদি লাগে আমি তোমাকে হেল্প করতে পারবো, আমাকে পে করতে হবে দরকার নেই, আমি একটু হেল্প করতে চাই। তো তারা যখন দেখে যে না ও তো এই কাজটাও পারে, তারপর অন্য একটা কাজ, অন্য একটা স্কিল, এমন প্রচুর স্কিল আছে যেগুলো আমি পারতাম না, আমি এগুলো শিখেছি শুধুমাত্র আমি যেন তাদেরকে বোঝাতে পারি যে আমি এটাতে হয়তো তাদেরকে সাপোর্ট করতে পারবো। আবার আমি স্কিল পিক করার সময় ওই ধরনের স্কিলগুলো পিক করি যেগুলোতে আমার ইন্টারেস্ট আছে। সো আমি হয়তো এখন কোডিং করতে পারবো না, কারণ কোডিংয়ে আমার ইন্টারেস্ট নেই, ওইটা হয়তো আরেক ধরনের মানুষের ইন্টারেস্ট। সো আমার ইন্টারেস্টের মধ্যে যেই স্কিলগুলো আমি লার্ন করতে পারবো এবং মানুষকে ভ্যালু ক্রিয়েট করতে পারবো সেগুলো আমি দিচ্ছি, শিখতেছি এবং ক্লায়েন্টদেরকেও দেওয়ার চেষ্টা করতেছি। যার কারণে আমি ভিডিও এডিটিং থেকে শুরু করে এখন অপারেশনসে চলে গিয়েছি। এখন আমাকে ভিডিও এডিটিং দেখতে হচ্ছে না, বরং ভিডিও এডিটরদেরকে আমি ম্যানেজ করতেছি। সো ইটস এ ডিফারেন্ট। হ্যাঁ, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানে সর্ট অফ লাইক ইউ আর আপসেলিং ইয়োরসেলফ, লাইক প্রিটি মাচ যে একটা জায়গাতে আছে, ইউ আর অলরেডি ওয়ার্কিং, ইউ অলরেডি হ্যাভ আ প্লেস যেখানে
now you wanted to go up and sort of because আমি মনে করি যে আপনার ক্ষেত্রে যেটা হেল্প করেছে যে যেহেতু স্টুডেন্ট অবস্থা থেকে আপনি একটা টিম ম্যানেজ করছেন, একটা বিজনেস ম্যানেজ করছেন, সেক্ষেত্রে বিজনেস ডেভেলপমেন্ট বা অপারেশন নিয়ে কাজ করা আপনার জন্য ইজিয়ার এবং ওই এক্সপিরিয়েন্স বা ওই এক্সপার্টিস শেখাটাও মানে আপনার জন্য ইজিয়ার ছিল। তো যে ক্ষেত্রে আপনাকে ওইটা হেল্প করেছে। সো দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। আর পোর্টফোলিওর ব্যাপারটা এটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ রিমোট জবের ক্ষেত্রে, স্পেশালি রিমোট জব বলেন, ফ্রিল্যান্স বলেন, বিকজ আউট অফ ব্লু একটা মানুষ আপনাকে একটা জব দিবে, কি দেখে দিবে আপনাকে, রাইট? It's your presentation, it's your like portfolio, এগুলোর উপর বেস করে, হ্যাঁ, sort of communication. সো এগুলোর উপর বেস করে কিন্তু একটা মানুষ আপনাকে ট্রাস্ট করবে বা আপনার কোয়ালিটি সম্পর্কে আইডিয়া পাবে। এখন নতুনদের ক্ষেত্রে যেটা হয় যে তারা জাস্ট দেই জাম্প অন দ্য মার্কেট প্লেস, একটা অ্যাকাউন্ট ওপেন করে দে এক্সপেক্ট যে ঠিক আছে আমি কাজ পাবো। বাট আমি আমার জায়গা থেকে যদি চিন্তা করি যে আমি ক্লায়েন্ট, হ্যাঁ রাইট, আমি একজনকে কাজ দিব, এখন আমি জাস্ট একটা সিম্পল প্রোফাইল দেখে জাস্ট ঠিক আছে তোমার নাম এটা, তুমি এইটা কাজ করতে পারো, এইটার উপর বেস করে কিন্তু আমি কাজ দিতে চাইবো না। বিকজ আমার দরকার একটা প্রুফ অফ কনসেপ্ট। আমি I don't want to waste my money, I don't want to waste my time, most importantly. সো সেক্ষেত্রে আমি কাকে কাজ দিব, যাকে দেখে আমার ট্রাস্ট হবে। এখন ট্রাস্টটা কোত্থেকে আসবে? ফার্স্ট অফ অল আমার যদি প্রুফ অফ কনসেপ্ট থাকে বা একটা প্রুফ থাকে যে ঠিক আছে সে এই কাজটা করতে পারে, রাইট? সো এই জায়গাটা তৈরি করা আমার মনে হয় যে নতুনদের ক্ষেত্রে আপনারা যারা শুনছেন যে এই পোর্টফোলিওর ব্যাপারগুলো একটু গুরুত্ব সহকারে দেখা। এখন আমি সিম্পলি বলবো আপনাকে জাস্ট সিম্পলি একটা ক্লায়েন্টের জায়গায় বসান এবং ক্লায়েন্টের জায়গা থেকে একটু চিন্তা করতে শুরু করেন যে আপনি আসলেই একটা নতুন বা একদম আনকরা একটা মানুষকে হুট করে একটা কাজ দেবেন কিনা, রাইট? হ্যাঁ, দেয়া যায়, বাট সেক্ষেত্রেও আমি বলবো যে ইন কেস যদি আপনি একটা ইনভিটেশন পান, সেক্ষেত্রে আপনার প্রেজেন্টেশন, হ্যাঁ রাইট, আপনার কমিউনিকেশন, আপনাকে এক্সপ্লেন করা, এই জিনিসগুলো আপনি নিয়ে আসছেন কিনা মার্কেট প্লেসে। অ্যাটলিস্ট যে আপনার পোর্টফোলিও নাই, ঠিক আছে, সামওয়ে আপনি হয়তো কাজও করতে পারেননি, কাজ করার সুযোগ আপনার হয়নি, বাট স্টিল আমি কি একবারেই মার্কেট প্লেসে আসবো না? স্টিল আপনি আসবেন, বাট সেক্ষেত্রে যে আপনার প্রোফাইলটা ঠিকমতো আপনি করেছেন কিনা, পাশাপাশি আপনি যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন তখন আপনাকে এই যে সেল করার একটা মানে এক্সপার্টিজ, রাইট, যে আপনার স্কিল আছে, বাট সেটা তো আপনার উপস্থাপন করতে হবে, তাকে বলতে হবে, তাকে কোয়েশ্চেন করতে হবে, তার কাজটা বুঝে নিতে হবে, তখনই ক্লায়েন্ট না কনভিন্সড হবে যে ঠিক আছে এর এক্সপার্টিস আছে, বোঝা যায়। ওই জায়গাটা আমার মনে হয় তৈরি করা, যেটা আপনি বলেছেন যে একটা পোর্টফোলিও দাঁড় করানো। সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা তকির, আমি আসলে যেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু আপনি মোটামুটি বেশ কিছু নিয়ে কাজ করছেন, আপনার রিমোট জব আছে, ফ্রিল্যান্সিং, আপনার এন্টারপ্রেনারশিপ, সো এই পুরো ব্যাপারটার ক্ষেত্রে আপনার টাইম ম্যানেজমেন্টটা আপনি কীভাবে করেন? বিকজ ইটস অফ কোর্স there's a lot to do. So how do you basically manage this? সো টাইম ম্যানেজমেন্ট, টাইম যেহেতু একটা লিমিটেড রিসোর্স, এবং এইটা ম্যানেজ করা খুবই ডিফিকাল্ট যদি না আপনার ইকোসিস্টেম বা পুরো প্রোডাক্টিভিটি সিস্টেমটা গুড এনাফ না হয়। সো আমার ক্ষেত্রে আমি খুব লাকি যে আমার যারা কো ফাউন্ডার আছে বিজনেসে, এবং আমার এজেন্সি এবং বিজনেস দোনো দিকেই ফাউন্ডার কো ফাউন্ডাররা তারা খুবই ইন্টেলিজেন্ট, তারাও তাদের টাইম ম্যানেজমেন্টে খুব ভালো এক্সপার্ট। সো আমি যখন কাজগুলো ডেলিগেট করি তাদের এন্ডে তারা ওই কাজগুলো খুব ভালোভাবে ম্যানেজ করতে পারে। সো আমাকে ওই হ্যাসেলটা নিতে হয় না। থ্যাংক ইউ তকির, আমি আসলে আপনার কাছ থেকে অনেক কিছুই পেলাম। ফার্স্ট অফ অল অফকোর্স লাইক যে কীভাবে আপনার একটা ফ্রিল্যান্স ক্যারিয়ার খুব সহজে বিল্ড করা সম্ভব, যে একটা প্রায়র একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার। সো প্রায়র একটা এক্সপিরিয়েন্স থাকলে খুব সহজে আপনি ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়াটা সম্ভব। এর পাশাপাশি আসলে আপনি যখন একটা কাজ করতে শুরু করবেন আপনার একটা ক্যাশ ফ্লো শুরু হবে। এই ক্যাশ ফ্লোটাকে একটু ডাইভার্সিফাই কীভাবে করা যায় এবং সেটাকে একটা এন্টারপ্রেনারশিপ বা যে কোনো একটা জায়গায় ইনভেস্ট করা এবং সেটাকে বিল্ড করা, যাতে ইন কেস যদি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ার কখনো প্রবলেমও হয়, অনেকে হয়তো অনেক সময় টু বি ফ্র্যাঙ্ক অনেক সময় অ্যাকাউন্ট লুজও করে, একদম সেক্ষেত্রে তারা একটা বিজনেসটা অনেক বড় একটা ব্যাকআপ, বা কোনো সময় যদি কাজ না থাকে, ইনকাম না থাকে, সেক্ষেত্রে বিজনেস থেকে একটা অ্যাডিশনাল ইনকাম আসতে পারে। এবং এই পুরো জিনিসটা ম্যানেজ করার জন্য ভালো লেভেল একটা ম্যানেজার হওয়া বা যেই জিনিসগুলো প্রসেসগুলোকে একটা অটোমেশনের মধ্যে নিয়ে আসা, যাতে সে খুব সিম্পলি পুরো বিষয়টাকে ম্যানেজ করতে পারে, তার জব, তার বিজনেস।
ঠিক আছে। আর আপনি যদি রিমোট ক্ষেত্রে জবের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আসলে পোর্টফোলিও নিয়ে একটু মানুষকে সচেতন হওয়া বা পোর্টফোলিও বিল্ড করা, সেটা রিমোট জবও হতে পারে বা ফ্রিল্যান্সও হতে পারে, যেটা একটা ভালো একটা আইডিয়া ছিল আপনার, যে আসলে যে কোনো জব পাওয়ার ক্ষেত্রে বা ফ্রিল্যান্সের ক্ষেত্রে পোর্টফোলিওটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবশেষে যদি আমি বলি যে ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে আমি জিজ্ঞেস করি যে একদম লাস্ট একটা গাইডলাইন যদি আপনি এক কথায় বা খুব শর্ট করে একটা সবার জন্য বা একদম নতুনদের জন্য কিছু বলতে চান। আচ্ছা, যদি কেউ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে চায় বা এই ক্যারিয়ারটাকে পছন্দ করে, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব যে সবার প্রথমে তুমি এক্সপ্লোর করা শুরু করো। শুধুমাত্র একটা স্কিলেই থাকতে হবে তা না, বিভিন্ন ধরনের স্কিলগুলো এক্সপ্লোর করা। তারপরে যদি পছন্দের স্কিলটা খুঁজে পাওয়া যায় বা যে ধরনের স্কিলের সাথে আমার বেশি সিঙ্ক হচ্ছে, ওই স্কিলটাকে আমি আর একটু মাস্টার করা, ওই স্কিলটাতে যত বেশি স্কিলড হওয়া যায়, দেন আমার একটা পোর্টফোলিও হয়ে গেলে আমি সেটা মার্কেট প্লেসে হোক, মার্কেট প্লেসের বাহিরে হোক, যেখানে হোক, আমি ক্লায়েন্টদেরকে আমার স্কিলগুলো প্রেজেন্ট করবো। সো এখানে প্রেজেন্ট করতে গেলে আমাকে আবার প্রেজেন্টেশন একটা স্কিল থাকা লাগবে, বা মার্কেটিং একটা স্কিল থাকা লাগবে। সো এই যে কমিউনিকেশন করাটা, একদিকে হচ্ছে আমার পোর্টফোলিও, একদিকে আমি মাঝখানে আমার কমিউনিকেশন স্কিল। সো এই জিনিসটা একটা কম্বিনেশন যদি করা যেতে পারে তাহলে খুবই সহজে সফল, একটা অনেকের থেকে আপনি অনেক বেশি এগিয়ে থাকবেন হ্যাঁ, যে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার। দ্যাটস ভেরি গুড লাইক অ্যান অ্যাডভাইস। সো সবাইকে আসলে আমি এইভাবেই আসলে সাজেস্ট করার চেষ্টা করি, বিকজ আসলে একটা সার্টেন এক্সপার্টিস সারা মার্কেট প্লেসে জাম্প করাটা ইটস ভেরি রিস্কি এবং টাইম কনজিউমিং, এবং অনেকে একসময় গিভ আপ করে। সো তৌকির, আপনার বিষয়গুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হলো। আমার মনে হয় যে এটা আমাদের দর্শকের জন্য খুব উপকার হবে, যে আপনার গাইডলাইন এবং আপনি যেভাবে সাকসেসফুল হয়েছেন এটা হয়তো অনেকে ইন্সপায়ারও করবে। প্লাস সফল যারা আছেন তারা হয়তো এই যে একটা ডাইভার্সিফাই করা, যে তার ক্যারিয়ারটাকে একটু তার ইনকাম সোর্সটাকে বাড়ানো, এই জিনিসগুলোতে অনেক হেল্প করবে। সো আজকে এই পর্যন্তই। তৌকির, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। না অফকোর্স লাইক আপনি আপনার সময় দিলেন, মূল্যবান কিছু মতামত শেয়ার করলেন, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, যেটা আসলে অনেক বেশি হেল্প করবে। সো ধন্যবাদ এগেন আমাদের আজকের এপিসোডে জয়েন করার জন্য। হোপফুলি আমরা হয়তো অন্য কোনো দিন আপনার একদম অন্টারপ্রেনারশিপ জার্নি নিয়ে কথা বলবো। সো অফকোর্স লাইক খের হচ্ছে আপনার একটা ইনিশিয়েটিভ, এটা আরও বেশি সফল হোক। সো এই কামনায় আজকে আমরা শেষ করছি। ধন্যবাদ অডিয়েন্সদেরকে, ধন্যবাদ আপনার টিমকে, ধন্যবাদ, থ্যাংক ইউ।